সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় শিক্ষকের উপর হামলা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, তিনি মহাসচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, এবং এছাড়াও সিলেট ব্যুরো থেকে আমাদের সাথে যোগদান করেছেন অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুল আলম, আহ্বায়ক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, শাহজালাল এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো শরীয়তপুরের 4 জনের বাড়িতে এখন শুধুই শোক। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। দেশে রাষ্ট্রীয়ভাবে চলছে গুম খুন, র্যাব পুলিশ সরকারি নির্দেশে এসব করছে মন্তব্য বেগম জিয়ার। জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি থাকবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ীদের জন্য আগেভাগেই চামড়ার দাম নির্ধারণের পরামর্শ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি। ছাত্রলীগের বাধায় পণ্ড, হাতাহাতি শিক্ষক লাঞ্ছিত। এবং বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। আমরা প্রথমে সিলেটে যাচ্ছি। সৈয়দ শামসুল আলম স্যার, আপনি যে একটু কি বলবেন আজকে আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপরে যে হামলাটা হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে? ধন্যবাদ সময় টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু প্রেক্ষাপট আমাকে বলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আমিনুল হক ভূঁইয়া যখন 2013 সালে ভাইস চ্যান্সেলর হিসেবে আসেন, তখন আমরা স্বাগত জানিয়েছিলাম। আমি তখন শিক্ষক সমিতির প্রেসিডেন্ট। আমি এবং প্রেসিডেন্ট দুইজনে যে ওনাকে স্বাগত জানিয়েছি, যেহেতু আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার, তো সেই জন্য আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা বলেছি। এবং আমরা বলেছি এই কথা যে আপনি সৎভাবে ইউনিভার্সিটি যদি চালান, মিশন নিয়ে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা চালাবো। পরবর্তীতে দিন যেতে যেতেই আমরা যখন দেখলাম যে তিনি আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, আস্তে আস্তে শিক্ষকদের মধ্যে তার সাথে একটা দূরত্ব বেড়ে যাচ্ছে, উনি অসদাচরণ বিভিন্নভাবে বিভিন্ন অবহেলা করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আমরা বলেছি যে আমাদের পূর্ববর্তী যে ভাইস চ্যান্সেলর ছিলেন, 65 কোটি টাকা আমাদের ছিল, সেই 65 কোটি টাকার ব্যাপারে ওনাকে আমরা বারবার বলেছি, তিনি সেটার কোনো তোয়াক্কা করেন নাই। পরবর্তীতে আস্তে আস্তে শিক্ষকদের সাথে হলো। একটা জিনিসে আমরা দেখতে পাচ্ছি, উনি 5 জানুয়ারি ইলেকশনের জন্য ছিলেন। ইলেকশনের জন্য তিনি ওয়েট করছিলেন যে তিনি ইলেকশন কি হবে সেটার উপর ভিত্তি করে তিনি কাজ করেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি আসলে কোনো কাজই করছেন না। সেই 65 কোটি টাকা একনেকের সবুজ পাতায় ছিল, সেটার ব্যাপারে তো উনি কোনো যোগাযোগ করে নাই, কোনো কিছু যোগাযোগ করে না। আমরা বারবার চেষ্টা করেছি। পরবর্তীতে আস্তে আস্তে তিনি কোনো পিপিও দেওয়ার চেষ্টা করেন নাই। তারপর তিনি যেগুলি শিক্ষকদের সাথে অসদাচরণ, বিভিন্ন দুর্ব্যবহার, বিভিন্ন কিছু শুরু করেছেন, কিন্তু আমরা সহ্য করেছি। বারবার আমাদের অনেক শিক্ষক কাজ করতে চায়নি, বারবার চেষ্টা করেছি তাদেরকে, কিন্তু আমাদের সরকার, যেহেতু আমরা কার কাছে এই কথাগুলি বলবো, লজ্জাটা আমাদের হবে। আমরা প্রায় 2 বছর অতিক্রান্ত করেছি। পরবর্তীতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে যেখানে আর দেয়ালে পিঠ থেকে গেছিল, আমরা তখনই পদত্যাগ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দেখা গেছে যেটা, যে তিনি এই পদত্যাগ করার পরও তিনি আমরা যে পদত্যাগ করেছি তার ভিতরে সে ধরনের কোনো ফিলিংস নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটুকুই, তিনি প্রশাসনিকভাবে এত দুর্বল
আমরা জানি যে তিনি প্রশাসনিক কোনো কাজ করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা জানতে পেরেছি তার প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নেই। পরবর্তীতে আমরা তারপরেও চেষ্টা করেছি, তিনি কোনো চেষ্টা করেন নাই। যে 37 জন শিক্ষক পদত্যাগ করেছেন সেভাবে তিনি কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেন নাই। পরবর্তীতে আমরা আন্দোলনে নামি, আমরা অবস্থান ধর্মঘট করি। আমরা অবস্থান ধর্মঘট করার পর 31 দিন অতিবাহিত হওয়ার পর মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে ডেকেছেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা 8 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আমরা সেখানে যাই এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের 3 ঘন্টা আমাদের কথা শোনেন এবং সেখানে কর্মকর্তারা ছিলেন। আপনি যদি একটু সংক্ষিপ্ত করে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জি 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 আমি বলছি। তো সেখানে মাননীয় মন্ত্রীর কাছে আমরা এটুকু বলেছি এবং মাননীয় মন্ত্রী আমাদের উপাচার্য মহোদয়কে পরের দিনই ডেকেছেন এবং তিনি কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলে আসিছি। অবস্থান ধর্মঘটটা আমরা চেঞ্জ করে আমরা অন্য পন্থা অবলম্বন করেছি, কারণ সিঁড়িতে মাননীয় মন্ত্রী বলেছেন যে এটা শোভনীয় নয়, আমাদের কাছে খারাপ লাগে, সিনিয়র প্রফেসররা সেখানে বসে থাকেন। তো সেটা আমরা মাননীয় মন্ত্রীকে আশ্বাস দিয়েছি, আমরা ধরন পরিবর্তন করেছি, আন্দোলন ধরন পরিবর্তন। পরবর্তীতে ওখানে যে 37 জন শিক্ষক পদত্যাগ করেছেন, ইতিমধ্যে তিনি 7 জন শিক্ষককে নিয়োগ দিয়েছেন। সেখানে সিলেটের রাজনৈতিক লিডার যারা ছিলেন তারাও তাকে মানা করেছেন যে আমরা চাই সমস্যার সমাধান, আপনি কাজটা করবেন না। তিনি আমাদের কিছু শিক্ষক আছে যারা অন্য একটা গ্রুপ করেন, যারা আমাদের গ্রুপ থেকে চলে গেছেন, তাদেরকে নিয়ে তিনি এবং জামাত শিবির বিএনপি তাদেরকে নিয়ে তিনি শুরু করেছেন কাজ। এবং আমরা মনে করি তিনি তাদের জামাত এবং আজকে বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা, হিজবুত তাহরির এবং অন্যান্য সংগঠন আছে তাদের পৃষ্ঠপোষকতা তিনি করেছেন। এবং গত দিন যেটা হলো, গত সম্ভবত 26শে জুলাই আমার তারা আমরা যে কথাগুলি বলে আসছিলাম যে তারা এই ভাইস চ্যান্সেলর জামাত শিবির এবং অন্যান্য হিজবুত তাহরির যারা আছে তাদের পৃষ্ঠপোষকতা করেন। সেদিন দেখা গেছে এবং টেলিভিশনে আপনারা দেখতে পেয়েছেন ভাইস চ্যান্সেলরের পাশে কারা কারা ছিলেন। আমরা এতটাই আতঙ্কিত, আমরা বলবো যে আমরা এতটাই উদ্বিগ্ন যে এই বিশ্ববিদ্যালয় এত কষ্টে আমরা 1 নাম্বার পজিশনে নিয়ে আসতে পারছি বাংলাদেশে, সেই বিশ্ববিদ্যালয়কে মনে হয় আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমরা সত্যের পথে আন্দোলন করি, আমরা অসৎ এবং অযোগ্য দুর্নীতিবাজ একটা ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন, আমাদের একটাই দাবি ছিল। আজকে আপনার আন্দোলনের পিছনে সমস্যাটা কি হলো, আজকের কথাটা বলেন। জি, আজকে হ্যাঁ, আমরা গতকাল থেকে যেটা করেছি, আমরা আমাদের কর্মসূচি ছিল আজকে, সেই কর্মসূচিতে আমরা সকালবেলা আসি কয়েকজন শিক্ষক, আমরা এসে দেখি এখানে কিছু ছাত্র, আমরা যে এখানে অবস্থান করি সেখানে তারা বসে আছেন। আমরা এসেছি, আসার পরে আমরা ছাত্রকে জিজ্ঞেস করেছি যে তোমরা কারা, তো বললো আমরা ছাত্র, আমরা এখানে বসেছি। তোমরা এখানে বসেছো কেন? তখন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন। তখন দেখলাম ওখানে ছাত্রলীগের কয়েকজন নেতৃবৃন্দ আছেন। যেহেতু ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সেখানে ছিলেন না, আমি তখন প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন করে নিয়ে আসি এখানে। প্রেসিডেন্ট সেক্রেটারি আসছেন, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের সামনে যে তোমাদের কি কোনো প্রোগ্রাম আছে কিনা অফিসিয়াল। তারা বলেছে আমাদের কোনো প্রোগ্রাম নেই স্যার। আমি বললাম তারা কারা? তারা যে ভাইস প্রেসিডেন্ট এবং যুগ্ম আহ্বায়ক, জয়েন্ট সেক্রেটারি, তারা কারা? তখন তারা বলল তারা তাদের পার্সোনাল ইয়ে করছে, আমরা স্যার জানি না, এটা আমরা বলতে পারবো না, এটা তাদের ব্যাপার। সেই জন্য আমরা এই কথাটাই বলছি, এই ভাইস চ্যান্সেলর এবং আমরা যখন ভাইস চ্যান্সেলর ঢুকছেন, আমরা তখন ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন ছাত্রলীগ সহ তিনি ঢুকছেন। ছাত্রলীগ বলতে আমি বলছি যেটা, যেহেতু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সেখানে ছিলেন না, তারা আমাদেরকে বলেছেন যে আমাদের কোনো নির্দেশ নাই, আমাদের কোনো সিদ্ধান্ত নাই, তো যারা করছে তারা তাদের দায়িত্বে করছে। তখন তাদেরকে নিয়ে ভাইস চ্যান্সেলর ঢুকেছেন
জোর করে বিভিন্নভাবে ঢুকেছেন এবং পিছন থেকে আমাদেরকে অ্যাটাক করেছেন। পরবর্তীতে ভাইস চ্যান্সেলর ভিতরে ঢুকে গেছেন। তারপর ছাত্রলীগ আমাদেরকে, আমরা আবার দাঁড়িয়ে যাই ব্যানার নিয়ে। তারপরে আমাদের কিছু শিক্ষক, আমাদের শিক্ষিকারা আছেন, পিছনে ছিলেন, গেটের কাছে ছিলেন, তাদেরকে ছাত্রলীগ তখন অ্যাটাক করেছে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। আর সামনে আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে কাদেরকে দেখা যাচ্ছে, ওখানে নেতৃবৃন্দ ছিলেন যাদের কথা আমি বলেছি, তারা আমাদের ব্যানার ছিঁড়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে তারা ব্যানারটা পর্যন্ত দিয়ে গেছেন। ঠিক আছে, আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা ঘটনাটা জানলাম যে এই ইয়াতে, স্যার আপনি একটু বলবেন ঘটনার পরে। এবং আমি আপনাকে বলে রাখি স্যার, 2014 সালে এরকম গন্ডগোল হয়েছে এবং ছাত্রলীগের দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং ইয়ে করা হয়েছে, ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছিল এবং এদের এরপরে দেখা গেল যে এটার কোনো বিচার হয়নি। ঠিক একইভাবে 2013 সালেও ঠিক একই হয়েছে, শিবিরের ইয়ারা শিক্ষকদের লাঞ্ছিত করছে, ওই সময় 16 জন শিবির কর্মীকেও বহিষ্কার করা হয়। তার মানে এই বিশ্ববিদ্যালয়টাতে গত 13, 14 এবং এই বছর টানা 3 বছর ধরেই কিন্তু শিক্ষকরা কোনো না কোনোভাবে লাঞ্ছিত হচ্ছে ছাত্রদের দ্বারা। আপনাকে ধন্যবাদ। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির বক্তব্য শুনলাম। এখান থেকে যে জিনিসটা আমার কাছে স্পষ্ট হয়েছে, শিক্ষক শিক্ষিকা উভয়ে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তির হাতে লাঞ্ছিত হয়েছেন। আবার আপনারা সাধারণভাবে জেনারিকভাবে উনিও বলতে চান নাই, উনি বলেছেন যে ছাত্রলীগের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেছে। তো আমার ব্যক্তিগতভাবে ব্যাপার হচ্ছে যে শিক্ষকরা হচ্ছে অত্যন্ত নিরীহ দুর্বল একটা সম্প্রদায়, তার উপর বারবার আঘাত হয়েছে, বিভিন্ন নামে আঘাতটা এসেছে। যারা আঘাত হেনেছে আমি তাদেরকে কোনো ছাত্র বলতে চাই না, আমি তাদেরকে বলবো দুর্বৃত্ত। একটি ছাত্র সংগঠনের প্রতি যদি অঙ্গুলি নির্দেশ করা হয়, তার মধ্যে যদি সত্যতাও থাকে, তারপরও আমি বলবো যে এরা আসলে ছাত্র নামের যোগ্য নয়। তদুপরি ব্যক্তিগত জীবনে আমার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা 1961 সাল থেকে। তো এখন সেইভাবে দেখেছি এই ছাত্রলীগের ফাউন্ডার হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তার দিকে তাকাই দেখেন, ওরা তার দিকে তাকাই দেখতে পারে উনি কি এমন ধরনের ছিলেন, শিক্ষকদের প্রতি কি শ্রদ্ধাবোধ ছিল। আমি এটা ছোট্ট একটা গল্প বলি আপনাকে। একবার আমাকে ডাকালেন কোন একটি বিশেষ কারণে, আমি যাওয়ার পর উনি বললেন বসেন। তো আমি বললাম হঠাৎ করে আপনি আমাকে তুমি থেকে আপনি বলা শুরু করে দিলেন। তারপর উনি বললেন না বসেন। তা আমি বললাম যে না, আপনি যদি এইভাবে অ্যাড্রেস করেন তাহলে তো আমি বসবো না, আমি চলে যাব। তো বলে যে সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি আর এখন ছাত্র নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সেই হিসাবে আমার কাছে অত্যন্ত মর্যাদার সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে ওই কথাটা শুনতে হবে। আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম প্রফেসর মুজাফর রহমান এবং প্রফেসর আব্দুর রাজ্জাক, ওনাদের দুইজনকে সাথে নিয়েছিলাম। উনি আমাদেরকে রিসিভ করেছিলেন। আমরা কল্পনাও করি নাই যে প্রাইম মিনিস্টার এরকম গেটে দরজার পাশে দাঁড়িয়ে আছেন আমাদেরকে রিসিভ করার জন্য। তো সেই প্রাইম মিনিস্টার তো একসময় ছাত্র নেতৃত্ব করেছেন, তারপরে শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধাবোধটা, এটা যদি তাকায়। আর আমাদের কালে আমরা যারা নাকি ছাত্র রাজনীতিকে সংকটময় মুহূর্ত দিয়ে আমরা অগ্রসর হয়েছি, আমরা তো সবসময় চেয়েছি যে আমাদের শিক্ষকদেরকে অত্যন্ত উচ্চ আসনে বসাবার জন্য, কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে চাই, দীক্ষা নিতে চাই। আছে ব্যতিক্রম নিশ্চয়ই রয়েছে, আমাদের এনএসএফ পন্থী শিক্ষকরা ছিল, কিন্তু এনএসএফ পন্থী শিক্ষকরা, এনএসএফ পন্থী ছাত্ররা শিক্ষক আমাদের পন্থী শিক্ষকদের উপর হামলা করেছে, এটাও হয়েছে আমাদের কালো। কিন্তু আমরা তো কখনো কিন্তু কারোর উপরে হামলা করতে যাইনি, কটু তেমন একটা আমরা শোনাইনি। তর্ক বিতর্ক হয়েছে, ভদ্রলোকের ভাষায় তর্ক বিতর্ক হয়েছে। তো সেই পথ আমরা যদি অবলম্বন, আমি জানি না যদি সত্যি ছাত্ররা সেখানে আঘাত হানে তাদের কারণটা কি, তাদের পড়াশোনা বিঘ্ন হচ্ছে, এটা হতে পারে, কিন্তু সেটারও তো প্রকাশ করার একটা উপায় রয়েছে, ভঙ্গি রয়েছে, এমন বর্বর উপায় তো করা যাচ্ছে না। আর তাছাড়া নিরীহ একটা গোষ্ঠী, তার উপর যদি এরকম করা হয়, তাকে মহিলা উপস্থিত ছিলেন, এখানে আমি শুনেছি যে ইয়াসমিন হকের উপরও আঘাত হানা হয়েছে। তো যারা, আমি বলবো যারা এইসব কাজ করে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন
তাদের কিন্তু অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কিন্তু অভিযোগ আমি দেখতে পাচ্ছি প্রশাসনিক দায়িত্বে যিনি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইনি অযোগ্য এবং দুর্নীতিপরায়ণ। অযোগ্যতার ব্যাপারটা কিন্তু এটা তো মাপকাঠিতে আনা বড় কঠিন, বড় কঠিন আনা বড় কঠিন। উনি কোনো হলের প্রভোস্ট ছিলেন না, কোনো দায়িত্বে ছিলেন না, সেটা হয়তো সত্যি, কিন্তু উনি অযোগ্যতা প্রমাণিত হবে তা নয়। কিন্তু দুর্নীতির কথাটা উনি বলেছেন, উনি যদি সেটা স্পেসিফাই করেন তাহলে বোধ হয় যারা নাকি সিদ্ধান্ত গ্রহণ করেন, আজকেও করেছেন ও ভবিষ্যতেও যারা সিদ্ধান্ত নেবেন তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। শিক্ষক দুর্নীতি করবে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। অযোগ্য হতে পারেন, তো অযোগ্য এবং যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার জন্য তার ক্রাইটেরিয়া সেট করা প্রয়োজন। তাহলে ভাইস চ্যান্সেলর কে হবেন? আরেকটা কথা কিন্তু বলেছেন, উনি মাঝখানে ছুটিতে ছিলেন 2 মাস। হ্যাঁ, সেটা আমরাও জানি। এবং সবাই ভেবেছিল যে না এরপরে উনি আর জয়েন করবেন না, কিন্তু যোগদান করেছেন কিন্তু, এবং অনেকক্ষণ মানে মোটামুটি ভাবে চুপ ছিল কিন্তু সবাই। স্যার না, আমরা পত্রপত্রিকায় যেসব খোঁজখবর রাখি তাতে তো মনে হয়েছিল যে উনি আর ফেরত যাবেন না, নতুন কোনো ভাইস চ্যান্সেলর সেখানে দেওয়া হবে। এখন এই ভাইস চ্যান্সেলর নিয়োগ এবং ভাইস চ্যান্সেলরকে অপসারণের সিদ্ধান্ত যারা নিয়ে থাকেন তাদের কি যুক্তিতে ওনারা নিয়োগ কিংবা অপসারণ করে থাকেন সেটা আমার জানা নেই। তা আমি মনে করব যে শিক্ষার পরিবেশ রক্ষার দায়িত্ব সবারই রয়েছে, শিক্ষকদের যেমন রয়েছে, আর শিক্ষক কর্মকর্তা যিনি নিয়োগ দিয়ে থাকেন বা যিনি বা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত তারাও কিন্তু বিচার বিবেচনার মাধ্যমে অগ্রসর হওয়া প্রয়োজন। যোগ্যতার প্রশ্নটিও কিন্তু থাকা প্রয়োজন। আমরা দেখি যে সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে কি হয়েছে, ছবিটুকু আমরা দেখি। দেখেন কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে পুলিশের পহরায় দেখেন সাধারণ মানুষ যে প্রোটেকশনটা পায় ঠিক একই প্রোটেকশনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দেখলেন স্যার? জি, মানে পুরো জিনিসটাতে যে তার মানে যদি আমরা সাধারণ মানুষকে এরকম করে মারামারি করতে দেখি, হ্যাঁ এই জন্য মেনে নেওয়া যায়, কিন্তু যখন আপনি দেখছেন যে একজন শিক্ষককে, তারপরে একজন নারী শিক্ষককে যখন এরকম টানা হেঁচড়া করছে, পুলিশ তাকে প্রোটেকশন দিতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলা হয় জুনিয়র স্কলার আর শিক্ষকদেরকে বলা হয় সিনিয়র স্কলার। তো ওদের মধ্যে সময়ের একটা ব্যবধান থাকে, আর অন্য ধরনের ব্যবধান থাকা তো সমচিত্ত নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সিনিয়র স্কলারদের সাথে জুনিয়র স্কলারদের যে ধরনের, সেটা তো আমি তাই মনে করব না। সিনিয়র স্কলারদের যেভাবে টেনে মানে নিয়ে গেল তাতে তো মনে হয় যে ওনারা সিনিয়র, আমার কাছে তা মনে হচ্ছে না আর কি। না, এটা আপনি তাদেরকে কি নামে অভিহিত করবেন আমি ইতিমধ্যে করে ফেলেছি, কারণ আমার মনের ভিতরেও দুঃখবোধ জাগে যখন বলা হয় যে এরা ছাত্রলীগের। কারণ আমার জীবনে একটা বিশাল অংশ আমি এই ছাত্রদের কাছে কাটিয়েছি। আপনারা হয়তো জানেন যে আমি এই ছাত্রদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম শিক্ষক অবস্থায়। আপনি বলেন স্যার, আপনি তো শিক্ষক সমিতির স্যার মহাসচিব। প্রথমে আমি যেটা টেলিভিশনের যেটা দেখলাম এই মুহূর্তে, শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসাবে শিক্ষকদের যে টানা হেঁচড়া করা হয়েছে এবং আমাদের মহিলা শিক্ষক এদের সাথে যে ব্যবহার করা হয়েছে, দেখলাম কিভাবে এটি কোনো বিবেকবান শিক্ষক শুধু নয়, আমি একজন বিবেকবান মানুষের কোনোভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সভ্যতার পরিচর্চা করা হয়, জ্ঞানের পরিচর্চা করা হয়, সেই জায়গায় এরকম একটি বিষয় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং আজকে যখন আমাকে ৭১ টেলিভিশনে বলা হয়েছিল দুপুরবেলায়, সেখানেও আমি নিন্দা জানিয়েছি। আর আজকে আপনার মাধ্যমেও আমরা নিন্দা জানাই, এবং যারা এই কাজের সাথে সংযুক্ত ইতিমধ্যে স্যার বলেছেন, এদেরকে আমরা ছাত্র বলতে পারি না, এরা ছাত্র নামের দুর্বৃত্ত। এই বিশ্ববিদ্যালয় থেকে এরা লেখাপড়া করে গিয়ে জাতিকে বস্তুত অর্থে এদেরকে দেওয়ার মতো কিছু নেই। যেটা জাতিকে দিবে সেটি হলো এরা ভবিষ্যতে জাতিকে এরকম ন্যাক্কারজনক ঘটনায় তারা জাতিকে দিবে। তো এদেরকেও আইনের আয়ত্তে আনতে হবে। বর্তমান সরকার বিচারের একটা কালচার বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশা করি সরকার প্রধান সহ
নীতি নির্ধারণী মহলের কাছে আমরা যেটা প্রত্যাশা করব, এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে এই দুর্বৃত্তরা বা এদের মতো যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ওত পেতে আছে, এমনও হতে পারে ছাত্রলীগের ভিতরে আজকালকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠন নেই। তার ছাত্রদল কোথায় গেল, ছাত্র শিবির কোথায় গেল? সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির এবং অন্যান্যরা ঢুকে পড়েছে। এগুলো অ্যাকচুয়ালি সরকারের কাছে আমরা অনুরোধ করব, এরকম ঢুকে পড়তে পারে এবং তারা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করতে পারে, সেটিকেও সরকার পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে। কিন্তু তার আগে হলো যারা এই কাজটি করেছে তাদেরকে সরকার ব্যবস্থা করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিষদ আছে, ডিসিপ্লিনারি কমিটি আছে, তাদেরকে বহিষ্কার করে এই ধরনের ঘটনার জন্য তারা তো এখানে আসতেই পারে না। শিক্ষকদের একটা জিনিস খেয়াল করছেন স্যার, স্যার বলছেন, সৈয়দ শামসুল আলম স্যার একটা কথা বলছেন, উনি বলছিলেন যে দেখুন আমি ছাত্রলীগের প্রেসিডেন্টকে দেখেছি, সাধারণ সম্পাদক ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওনাকে যখন বললাম যে এরা কারা, বলে না এরা নিজেদের মতো করে করছে। তাহলে তো ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওরা নিজেদের মতো করে করেছে, এই কথা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলতে পারে না। আমিও ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলাম। দায়িত্ব নিয়ে যদি তারা কথা বলে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তাদের উচিত ছিল ওদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষকদেরকে শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদটুকু করার, সেই প্রতিবাদ করার সুযোগটা করে দেওয়া। এই জন্যে ওখানকার পুরো কমিটি এর জন্য দায়ী বলে আমি মনে করি। তারা হয়তোবা সেখানে বলেছে আমরা এর সাথে কিছু না, কিন্তু তারা তো দায়িত্ব পালন করেনি। তারা সেখানে ছিল বা দূরে ছিল, যেইভাবে হোক তারা দায়িত্ব পালন করে নাই। ছাত্রলীগে এইভাবে দুর্বৃত্তরা ঢুকে পড়ে এখানে শিক্ষকদের মান মর্যাদার উপর হাত দিবে, সরকারের এখানে যে ক্রেডিবিলিটি সৃষ্টি করেছে সেই ক্রেডিবিলিটি নষ্ট করবে, এটা প্রত্যাশা করা যায় না। তার আগে একটু কথা বলি, আপনি বলেছেন যে 2013-14 এই ক্রমাগতভাবে এটা চলছে, এই বিশ্ববিদ্যালয়টা চলছে। এর আগে শিবির করেছে, এর আগে ছাত্রদল, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আপনি জানেন, ছাত্রদল তার প্রাণনাশের প্রচেষ্টা করেছে এবং তার রুমে তার যে কম্পিউটার ছিল সেটা ভেঙে ফেলেছে, তার রুমের বই পুস্তক তছনছ করেছে। উনি তখন শিক্ষক সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু ওনার প্রাণনাশের চেষ্টা করেছে। ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে হত্যা করেছে তারা যখন ক্ষমতা ছিল, আপনি জানেন। তো এইভাবে এখন তার ধারাবাহিকতা ছাত্র রাজনীতিতে বিভিন্নভাবে যে যেটাকে আমরা বলবো ছাত্র রাজনীতির যে কালচার, এটা মনে হয় যে বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে। এটা অতীতে ছিল না, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে আনলে পরেই ক্যাম্পাসের এই যে শান্তি সেটা প্রতিষ্ঠিত হবে। এর দায়িত্ব কিন্তু ছাত্রলীগের বাহিরেও যারা ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করেন, দলের ভিতরে যারা বড় নেতা কিংবা ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তাদের কিন্তু এইভাবে দায়িত্ব রয়েছে। এইভাবে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া কোনোভাবে ঠিক হবে না। আমরা একটু যাই শামসুল আলম স্যার। জি জি, এখানে দুইটা গ্রুপ ছিল, এই দুইটা গ্রুপ একটা বাইরে থাকতো একটা ভেতরে থাকতো, মারামারি হয়েছে, মরেও গেছে এই আপনাদের বিশ্ববিদ্যালয়টাতে, এবং আপনাদের তত্ত্বাবধানে এবং আপনাদের বলতে পারেন যে আপনাদের মানে সাহায্য সহযোগিতায় দুইটা দল এক হয়েছে, কিন্তু দুইজনে মিলে এক হয়েছে এবং আপনারা সেই জায়গায় বলেছেন যে বাবা বাইরে দুই দল করে কেন মারামারি করছো, তোমরা একসঙ্গে বসে একসঙ্গে থাকো। এরা তো সেই ছাত্র। তো এখন কি এমন হলো যে কারণে যাদেরকে ছাত্র হিসাবে ইয়ে করে নিয়ে দুই পক্ষকে একসঙ্গে বসিয়ে এক করলেন, তারা আপনাদের বিরুদ্ধে চলে গেল? আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, উনি অযোগ্যতার প্রশ্নটা এসেছেন সেটা আমি বললাম, দুর্নীতি প্রসঙ্গে উনি এসেছেন। এখন যদি ভাইস চ্যান্সেলর সাহেব, এর আগের ভাইস চ্যান্সেলর সাহেব দুর্নীতি করেছেন বলে শুনেছি, ওনারা হয়তো ওনাদের কাছে সেই ধরনের প্রমাণ রয়েছে। উনি দুর্নীতি করেছেন এই ধরনের প্রমাণাদি কি ওনাদের হাতে রয়েছেন, যেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি এবং দেশের মানুষের কাছে সেই প্রসঙ্গে আমরা তুলে ধরতে পারি। স্যার একটু বলবেন? জি জি, আসলে প্রথমে যেটা বলেছেন যে এই ছাত্রলীগ অনেক ডিভিশন ছিল, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি নিজের দায়িত্ব নিয়েই তাদেরকে আমাদের গ্রুপ
আমরা নিয়ে এসেছিলাম, কারণ আমরা দেখতাম একদিন দুই দিন পর পরই তারা হসপিটালে যায়, মারামারি হয় বিভিন্নভাবে। এক পক্ষ আর এক পক্ষকে তাড়াতে থাকে। আমরা তখন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে অনেক কষ্ট করে একসাথে করে এনে একেবারে হলে উঠিয়ে দিয়েছি, বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে আমরা উঠিয়ে দিয়েছি এবং মিষ্টি খেয়ে দিয়েছি খুব ভালোভাবে একটা। পরবর্তীতে আসলে আমাদের সাথে যখন ভাইস চ্যান্সেলরের সমস্যা হলো, ভাইস চ্যান্সেলর অসদাচরণ এবং অন্যান্য দুর্নীতির কারণে, আমরা যখন আন্দোলনে গেলাম 3 দিন পরই তিনি আমাকে ডাকলেন বিকালবেলা। আমি তখন আসলাম, আমাকে বললেন যে আমি খুব অসুস্থ প্রফেসর শামসুল সাহেব, আমি খুবই অসুস্থ, আপনি একটু কাইন্ডলি আসবেন, অবশ্যই আসবেন। তখন একজন মানুষ যখন বলছে অসুস্থ, তখন আমি চলে গেলাম। অসুস্থ একজন শিক্ষক বলবে, একজন ভাইস চ্যান্সেলর বলবে অসুস্থ, আমি তখন সাথে সাথে আমি চলে গেলাম। যাওয়ার পরে তিনি মাননীয় ট্রেজারার মহোদয়কে ডাকলেন এবং আমি ছিলাম, এবং তিনি ডাক্তার আমাদের চিফ মেডিকেল অফিসারকে ডাকলেন। তিনি খালি একটা কথা আমাকে বললেন, করজোরে অনুরোধ করলেন আমাকে মানবিক দিক দিয়ে দেখবেন, আমি 2 মাসের ছুটি নিতে চাই। 2 মাস ছুটি শেষ হওয়ার সময়, অর্থাৎ আমার স্ত্রী সম্ভবা, ছেলে সন্তান সম্ভবা, আমি চাই 2 মাসের ছুটি নিয়ে আমার যেদিন ছেলে সন্তানের জন্ম হবে তখন আমি তার 15 দিনের মধ্যে আমি এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব। আর আমি এই কথা বলছি, আপনারা মনে করবেন যে এটা কোনো দুরভিসন্ধি নয়। 3 বার তিনি এই কথাটা বলছেন। তখন আমার ট্রেজারার মহোদয় বলছেন যে স্যার আপনি ছুটি নিয়ে যাবেন, তারপরে এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন, আমাদের মাননীয় মন্ত্রীকে, আমাদের যে অভিভাবক, তাকে না বলে আপনি কি করে চলে যাবেন, এটা কি করে হয়? তখন তিনি বলেছেন যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জীবন সমস্যা, আমি চলে যাব, আমি কাউকে বলবো না কিছু। তারপর আমি ওনার কথা আশ্বস্ত হয়ে আমি নিজে সেই দায়িত্বটা নিয়েছি। একজন শিক্ষক, তার একজন ছেলে সন্তান হবে, এই পরিস্থিতিতে আমি সেটা নিজের কাঁধে নিয়েছিলাম। পরবর্তীতে তিনি আমাকে বলেছেন যে আমি আগামীকালই ছুটি নেব। তিনি পরের দিন সিন্ডিকেট করলেন। সিন্ডিকেট থেকে এর আগে তিনি যেটা বলেছেন যে আপনারা যেহেতু 37 জন শিক্ষক পদত্যাগ করছেন, আমার কোনো নৈতিক অধিকার নাই এখানে থাকার, কারণ এই বিশ্ববিদ্যালয়ে কোনো অঘটন ঘটলে সেটার দায় কে নিবে। তা আমি সেই দায়ভার নিয়ে আমি পদত্যাগ করবে চলে যাব, আমি 2 মাস ছুটিতে আমাকে দিবেন মানবিক দিক বিবেচনা করে। তখন আমি সেটা দায়িত্ব নিয়েছি এবং তিনি যখন ছুটিতে নিলেন তারপরের দিন সিন্ডিকেট করেছেন। তিনি সেখানে পরে 1 তারিখ থেকে নিয়েছিলেন, পরবর্তীতে সেটা 24 তারিখ থেকে তিনি ছুটি নিয়েছেন। সেই হিসেবে তিনি ছুটিতে চলে গেলেন। প্রফেসর ইলিয়াস উদ্দিন বিশ্বাস মাননীয় ট্রেজারার তাকে দায়িত্ব দিলেন। তখন আমরা সেটা মেনে নিলাম এবং আমরা 2 মাস নীরব ছিলাম। পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম যে তিনি আবার যোগদান করে, তার পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করেছে সেটা 6 জুন, তখন তিনি আবার নতুন করে সুর তুললেন যে আবার ইউনিভার্সিটিতে যোগদান করবেন। আমরা তখন মিটিংয়ে বসি যে তিনি আসলে তো সঠিক কথা বলছেন কিনা ওনাকে আমরা জিজ্ঞেস করি। আমি যখন জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার 23 তারিখে ছুটি শেষ হয়ে যাবে, আমি 24 তারিখে যোগদান করব, আপনাদেরকে নিয়েই চলবো। এই যে উনি কথাটা বললেন, তখন আমি বললাম আপনি কি বলছেন স্যার, আপনি এটা কি বলছেন, আপনার সম্মান নিয়ে আপনি চলে যাবেন, আপনি বলছেন আমাদেরকে। তারপরে তিনি বলছেন আমি যোগদান করব। পরবর্তীতে আমরা আমাদের আন্দোলন কর্মসূচিকে আবার ঢেলে সাজালাম। তিনি কি করেছেন, 22 তারিখে সকাল 8 ঘটিকায় জামাতপন্থী একজন শিক্ষককে নিয়ে, আরেকজন শিক্ষককে, 2 জন শিক্ষককে নিয়ে তিনি সকাল 8টায় তিনি অফিসে ঢুকে গেলেন। তিনি এখানেও মিথ্যা কথা বলেছেন, আবার 2 মাসের ছুটি নিয়েছেন, সেখানে তিনি মিথ্যা কথা বলছেন। তিনি মাসুম বাচ্চার উপর কথা বললেও সেখানেও তিনি করেছেন। সেই দিক দিয়ে, সকল দিক দিয়ে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। আচ্ছা স্যার, আপনি একটু বলবেন এছাড়া আপনি একটা অনিয়মের কথা বলেন, শুধুমাত্র কি অনিয়ম তিনি করেছেন? দুর্নীতি
এই যে আর্থিকভাবে কোনো অনিয়মের কথা আপনি জি। এই কথাগুলো বলছেন, কোনো অনিয়মের জিনিস কি আপনাদের জি, কাছে আছে? তিনি আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করেছি। জি সেই শ্বেতপত্র আমি একটা দুইটা দিলেই হবে। জি তিনি তার শালাকে চাকরি দিয়েছেন নিয়ম বহির্ভূত ভাবে। সেটা কিভাবে? চাকরির সর্বোচ্চ বয়স 30 বছর, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, সেখানে অ্যাডভার্টাইজমেন্টে তার বয়স 30-এর উপর। পরবর্তীতে তিনি নিজে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, লিখেছেন সর্বনিম্ন বয়স 30 বছর। তিনি সেখানে নিয়োগ দিয়ে অনেকেই যোগ্যতা সম্পন্ন ছিলেন, কাউকে ডাকেন নাই। পরবর্তীতে তিনি একজন ডিনকে দিয়া তাকে নিয়োগ দিয়ে দিয়েছেন। তো এটা হলো একটা। আরো আছে, একজনকে চাকরি দিয়েছেন ওনারই আত্মীয়, তার বয়স হচ্ছে 29শে ফেব্রুয়ারি 1987 সাল, মানে তার জন্ম তারিখ। এটা কি করে হয়? তারপরে ওনার আরো কতগুলি আপন ভাতিজা ভাই বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছেন, এই জিনিসগুলো করেছেন। তার মানে স্যার আমি যদি তারপর সংক্ষিপ্ত ভাবে বলি, তার মানে হচ্ছে এই আপনি যে অভিযোগগুলো মানে আপনাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে উনি উনার নিজস্ব লোকজনকে অথবা নিজের আত্মীয় স্বজন বা স্বজনদেরকে উনি চাকরিতে নিয়োগ দিয়েছেন এবং সেটাও অনিয়ম বহির্ভূত। হ্যাঁ নিয়ম বহির্ভূত ভাবে। এই তো স্যার নিয়ম বহির্ভূত। ঠিক আছে স্যার। আচ্ছা, আমার একটা জিনিস আলম ভাই, আমার একটা জিনিস জানার, আপনারা যখন মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন, আমি যতদূর জানি শিক্ষামন্ত্রী তখন আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে যে আপনাদের কথা তো আমি শুনলাম, আমাকে একটু সময় দেন, আমি কি করতে পারি। তো পরবর্তীতে আপনারা যখন এখন এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা কি শিক্ষামন্ত্রীর সাথে কোনো আলোচনা করেছেন কিনা, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনারা দেখা করার পরে ওই দিনে আমরা টেলিভিশন স্ক্রলে দেখলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ ক্যাপাসিটি, ওটা নিয়োগ দেওয়ার তার যে ক্যাপাসিটি সেটি হরণ করা হয়েছে, এটা টেলিভিশন স্ক্রলে আমরা দেখলাম। তো এর পরেই কি উনি নিয়োগ দিয়েছেন কিনা বা কি তার আগে নিয়োগ দিয়েছেন? আপনি বললেন যে আপনারা 37 জন যখন পদত্যাগ করলেন তার মধ্যে 7 জনকে নিয়োগ দিয়েছে। 7 জনকে নিয়োগ কি আমরা টেলিভিশনে যেটা দেখলাম যে তার এক্সিকিউটিভ ক্যাপাসিটি নিয়োগদানের ক্ষমতা হরণ করা হয়েছে, এটি কতটুকু কার্যকর হয়েছে টেলিভিশনে দেখলাম, এটা কি সঠিক ছিল কিনা? যদি সঠিক থাকে সেটি কি এটা হরণ করার পরে দিয়েছে সেরকম কিনা? আর যে কথাটা আমি বলছিলাম, মন্ত্রী মহোদয়ের সাথে আপনারা সাক্ষাৎ করে পরবর্তী কর্মসূচি দিয়েছেন কিনা? জি একদম সংক্ষিপ্তভাবে বলবেন, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। 37 জন শিক্ষক আমরা পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার পর তিনি যখন যোগদান করলেন তখনই ওই 7 জন শিক্ষককে তিনি নিয়োগ দেন 22 তারিখে হাতে লিখে। সেটার কোনো স্মারক নম্বর অন্যান্য অনেক কিছু ছিল না, হাতে লিখে তিনি দিয়েছেন। আমি বলেছিলাম যে আমাদের 2 জন সম্মানিত রাজনীতিবিদ, সেটা কি ইন্টারভিউ ছাড়াই দিয়েছে? ইন্টারভিউ ছাড়াই না, ওইটা এই নিয়োগটা হচ্ছে প্রশাসনিক নিয়োগ। ও প্রশাসনিক যেমন নিয়োগ। প্রক্টর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, এই প্রশাসনিক নিয়োগ আছে। হ্যাঁ হ্যাঁ। মাননীয় মন্ত্রীর সাথে যখন আমরা দেখা করেছি, উনি যখন মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলেছেন, তারপরে আর তিনি কোনো নিয়োগ দেননি, তিনি নিয়োগ দেননি, কোনো কিছু করেননি। জি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আপনি শুনলেন তো উনি যে না, সেটা আমি শুনেছি। জি তো আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে যেমন শিক্ষকদের উপরে যে কারণেই হোক ওনাদের সাথে উপাচার্য মহোদয়ের একটা দ্বন্দ্ব বিরাজ করছে, এই দ্বন্দ্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাটা সঠিক নয় এবং এই দ্বন্দ্ব নিরসন করার জন্য বল প্রয়োগ করা কোনো অংশে বাঞ্ছনীয় ঘটনা নয়। আমরা আশা করব যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের সরকার প্রধান এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমাদের যারা নাকি আসলে বদনামে ভাগীদার করছে তাদেরকে আমি কোনোভাবে আসলে সহ্য করতে রাজি নই। এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় হিজরত করে তাদের নিজস্ব সুযোগ সুবিধা আদায় করার পর সময়ের কুকিল হিসাবে আবার তারা নিজের অবস্থানে চলে যায়। এই জাতীয় লোকজনের কাছে আমরা কিছুই প্রত্যাশা নেই। একমাত্র প্রত্যাশা হচ্ছে আমরা যারা নাকি আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, সরকার রয়েছেন, তাদের কাছে তাদেরকে কন্টেইন করা উচিত, সেটা আমি মনে করি। ধন্যবাদ। শেষ পর্যায়ে আমরা তো পুলিশ দেখলাম, সেখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশের যে ভূমিকা আমরা দেখলাম এটি কিন্তু সন্তোষজনক নয়।
সেখানে পুলিশ, যে ছাত্ররা সেখানে বল প্রয়োগ করছিল, টানাহেঁচড়া করছিল, পুলিশ কিন্তু সেখানেই যদি তাদেরকে গ্রেপ্তার করতো কাউকে, তাহলে এইটি একটি দৃষ্টান্ত স্থাপন হতো। তো আমরা দেখলাম যে পুলিশ অ্যাকচুয়ালি সেখানে কোনো কার্যকর ভূমিকা পালন করে নাই। এটা হলো সম্প্রতিকালে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যে সংস্থা আছে তাদের কিন্তু এই দুর্বলতা কিন্তু এই এক জায়গায় নেই, বহু জায়গায় কিন্তু এভাবে ফুটে উঠেছে। এটা আমাদের প্রত্যাশার বাইরে। আর যে ছাত্ররা এই কাজটি করেছে, এই ছাত্রদের যদি অতীত ফলাফল আপনি দেখেন, এদের এসএসসি এইচএসসিতে এদের কিন্তু ফলাফল কিন্তু খুবই ভালো। বিশ্ববিদ্যালয়ে আসার পরে এই ছাত্ররা কেন এই বিপদগামী হলো, এটিকেও কিন্তু আমাদের জাতিকে, আমাদেরকে আজকে ভাবার সময় এসছে। কারণ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এরাই তাদের কর্মজীবনে যাবে, এরা এই সমাজে, এই রাষ্ট্রে এদের কন্ট্রিবিউশন করবে। তো এই ধরনের একটা ছাত্র যার পেছনে এদেশের জনগণের ট্যাক্সের টাকায় আমরা ব্যয় করি, এবং বিশ্ববিদ্যালয়ে ফর এক্সাম্পল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একজন ছাত্রকে আমরা 4 বছরে গ্র্যাজুয়েশন দিতে 84,000 টাকা খরচ হয়। ইন এন্ড অ্যারাউন্ড ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকমই পুরো টাকাটাই মানুষের ট্যাক্সের টাকা। এই মানুষের টাকায় আমরা যখন লেখাপড়া করি, এটা আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে যেন বিপদগামী না হয় সেই ব্যাপারে কিছু একটা করা আমাদের কিভাবে হবে সেটা হয়তো বা বসে ঠিক করা হবে। রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব শিক্ষাঙ্গনে এই যে ছাত্র সংগঠনগুলো আছে, এই ছাত্র সংগঠনগুলো দেশ জাতি গঠনের জন্য তাদেরকে প্রস্তুত করা ভবিষ্যতের জন্য একদম। এখন আমরা ছাত্র সংগঠনগুলোকে দেখি, ছাত্র দল যখন ছিল তখন দেখতাম আমরা 80-র দশকে দেখলাম এখানে এই যে ওবি আছে, নিরু আছে, পাগলা শহীদ আছে, এরা বিভিন্ন উপদল করে নিজেরা মারামারি করত। সেই কালচারটা কোনো না কোনোভাবে আবার দেখছি আমরা ফিরে আসছে। তো এইটি যখন অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কালচারাল যে চর্চাগুলো ওগুলি যখন থাকে না, তখন এগুলো কিন্তু শিক্ষাঙ্গনে ফিরে আসে। সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয়গুলোকে বাজেট বাড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে অতীতে যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো ছিল, খেলাধুলাগুলো ছিল, প্রতিযোগিতা ছিল বিভিন্ন মাত্রার, এগুলো আরো বহুলাংশে বাড়িয়ে দিয়ে আমাদের এই তরুণ সমাজের সম্ভাবনা, যেটি সম্ভাবনাময় তরুণ সমাজকে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য, ব্যক্তিগত জীবনে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই কাজগুলো করা, এবং যদি প্রয়োজন হয় এই যে ইথিক্স যেটি, এইটিকেও আমাদের কারিকুলামের ভিতরে নিয়ে আসা, যাতে করে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরেই তারা এই ইথিক্যাল বিষয়গুলো এগুলো যেন তারা আত্মস্থ করে তাদেরকে গড়ে তুলতে পারে। আদারওয়াইজ আজকে বিশ্ববিদ্যালয়ে যে কালচার শুরু হয়েছে, এটাই থেকে যদি চলতে থাকে আপনি জাতিকে ভবিষ্যতে রক্ষা করতে পারবেন না। একটা উচ্ছৃঙ্খল জাতিতে কিন্তু আমরা আস্তে আস্তে পরিণত হতে থাকব। এটি হলো বস্তুত অর্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের মধ্যেও কিন্তু আমাদের এখন রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় তাদেরকে চিন্তা করার সুযোগ আছে। এবং এদেরকে, এটা শুধু বিশ্ববিদ্যালয়ে পড়া টার্সিয়ারি এডুকেশন নয়, এইটি প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন। আপনি দেখেন সেকেন্ডারি স্কুলে কিন্তু আগে ছাত্র রাজনীতি ছিল না, সেখানে কিন্তু চলে আসছে সেকেন্ডারি স্কুলে। সেখানেও কিন্তু এখন কমিটি হচ্ছে, যে ছাত্রলীগের কমিটি স্কুলে, এবং ক্রমশ অনেক জায়গায় সেটা কিন্তু প্রাইমারি স্কুল পর্যায়েও কিন্তু চলে আসছে। এইটি ছাত্রলীগ নয়, এটি ছাত্রদল। এটা শুরু করে কিন্তু শিবির যখন 78 তারা যখন প্রথম তাদের জন্ম হয়, এদেশের রাজনীতিকে কুলুষিত করার প্রক্রিয়া প্রথম শিবির শুরু করে। এটি প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে এরা ছাত্র রাজনীতিকে পৌঁছায় দেয়, মাদ্রাসাগুলোতে তাদের ক্রমাগতভাবে করে আসছে। এবং প্রথম রক কাটার রাজনীতি তারা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুমন্ত একটা ছাত্রের পায়ের রক কেটে দিয়ে শিক্ষাঙ্গনে এইভাবে ঘুমন্ত ছাত্রকে হত্যা করার কালচার তারা সৃষ্টি করে। সেটি পরবর্তীতে ক্রমিক ধারায়, যেহেতু আমাদের শিক্ষাঙ্গনের যে কালচারাল অ্যাক্টিভিটি এগুলো নাই, বাজেট কম, অনেক কিছুই কম, সেহেতু আমাদের এই যে শিক্ষাঙ্গনে আমাদের এই সন্ত্রাসের ধারাটা এটি অনেকটা শিক্ষাঙ্গনগুলোতে বেপরোয়া হয়ে উঠছে। তো যেটি আপনি প্রথমে বলেছেন 13, 14, 15 ক্রমাগতভাবে এটা হচ্ছে। সেই জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে, এবং আমরা যারা শিক্ষকতা প্রফেশনের সাথে জড়িত আমাদেরও অনুরোধ থাকবে যে আমরা যেন ছাত্রদেরকে কোনো না কোনোভাবে আমরা যেন রাজনীতির সাথে আমরা না জড়াই, এবং আমরা যেন ছাত্র রাজনীতির সাথে কিংবা তাদেরকে কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা যেন আমরা দিই। আমরা বললে পরে আমরা শুধু লেখাপড়ার কথাই আমাদের ছাত্রদের কাছে বলবো। স্যার, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। পাশাপাশি আমি সিলেট ব্যুরো থেকে যিনি যোগ দিয়েছেন ডক্টর
অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুল আলম, তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ঘটনার প্রেক্ষাপটে আজকে আমাদের এই পুরো আলোচনা ছিল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।